বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, নোবেলে শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূস সাহেব গতকাল ওনার সফর সঙ্গী সহ নিউ ইয়র্কে গিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। উনি বাংলাদেশের সরকার প্রধান হিসাবে ওনার এই সফরটা খুবই তাৎপর্যপূর্ণ। কিন্তু আমার প্রশ্ন হলো, উনি 3টি দলের প্রতিনিধি নিয়ে গেলেন। প্রথমে বিএনপির 2জন, জামাতের 1জন, এনসিপির 1জন যাবে, এটা প্রচার হলো। পরবর্তীতে দেখা গেল বিএনপির 2জন, জামাতের 1জন এবং এনসিপির 2জন, জামাতের 2জন, মোট 6 জন রাজনৈতিক প্রতিনিধি নিয়ে গেলেন। আমার প্রশ্নটা এখানেই, শুধু কি 3টি দলেই ওনার গুডবুকে আছে? ওনার গুড লিস্টে কি শুধু এই 3টি দল আছে? বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল নিবন্ধিত, আর কোনো দল থেকে কেন ওনার প্রতিনিধি গেল না? এবং যাদেরকে নিলেন তারা কোন ক্যাটাগরিতে নিলেন? এই 3 দলের এরা সরকারের কোন পর্যায়ে আছে এবং সরকারের কোন দায়িত্বে আছে? এবং উনি যখন ওনাদেরকে নিলেন, তাহলে আরেকটা প্রশ্ন, এই টাকাটা কোত্থেকে যাচ্ছে? এই টাকার উৎস কী? এটা তো অবশ্যই ওনার সরকারি সফর। তাহলে 3টি দল থেকে 6 জন রাজনৈতিক নেতা নেওয়া, এই টাকাটা কে দিচ্ছে? এটা কি আমাদের প্রধান উপদেষ্টার নিজস্ব ফান্ড থেকে দিচ্ছেন, নাকি রাষ্ট্রীয় টাকা? শেখ হাসিনা রাষ্ট্রীয় টাকার যথেষ্ট তসরুফ করেছেন এবং সেগুলো নাকি হিসাব হচ্ছে। জানে ভবিষ্যতেও মনে হয় এই হিসাবের জন্য আমাদের শান্তিতে নোবেল বিজয়ী বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকেও মনে হয় কোনো একদিন দিতে হবে। আপনারা দেখবেন, শুরু থেকে আমরা খেয়াল করছি, যে ঐক্যের কথা বলে, যে ঐক্যের জন্য প্রফেসর সাহেব আসলেন, ক্ষমতা নিলেন, সবাই সম্মতি দিয়েছে ওনাকে দায়িত্ব দেওয়ার জন্য। যদিও উনি শুরুতেই সবার সম্মতি নিয়ে ওনার সব কিছু হওয়ার পরও উনি হঠাৎ করে বলে বসেন ওনার নিয়োগদাতা ছাত্ররা, এবং উনি এখানে একটা অনৈক্য শুরু করে দিলেন। উনি ওনার সভাতে এই দলকে, তখন নিবন্ধিত দল ছিল 58টি, এখন আবার বাড়ছে আরও কয়েকটি। 58টি দলের মধ্যে উনি প্রতি 26, 30, 32 দলকে ডাকতেন, আর বাকি দলগুলোকে উনি ডাকতেন না। উনি একটা বিশাল অনৈক্য তৈরি করলেন। এরপর আবার দেখলাম এই সময় দল থেকে কাটছাট করে এটা আরও কমার পরে কয়েকদিন আগে উনি একটা মিটিং করলেন। সেখানে প্রথম ডাকলেন বিএনপি, জামাত, এনসিপিকে, পরে আবার 7টি দলকে ডাকলেন। মানে এটা 10-এ নেমে আসলো। এখন এই যে 10-এ নেমে আসলো, এখন এই 10 থেকে আবার উনি জাতিসংঘে গেলেন 3টি দলের প্রতিনিধি নিয়ে। আসলে উনি এইটাকে কোন জায়গায় আনার চেষ্টা করতেছেন? এতগুলো রাজনৈতিক দল থেকে প্রথমে বাদ দিলেন 20-22টা দল, রাখলেন 28 থেকে 30টা, সেখান থেকে আসলেন 10টা, সেখান থেকে আসলেন 7টা, সেখান থেকে এখন 3টা। উনি জাতিকে কি মেসেজ দিচ্ছেন? উনি কি এই 3টা দলকে নিয়ে নির্বাচন করতে চান এবং এই 3টা দলের হাতে ক্ষমতা তুলে দিতে চান, নাকি অন্য কোনো মেটিকুলাস? অনেকেই লন্ডন বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে। সেখান থেকে 28 ফেব্রুয়ারি মাসে নির্বাচনের বলে ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু অনেকে এখানে বলতেছে এটা নির্বাচনের নামে মূলা ঝুলিয়ে দেওয়া। ওয়াশিংটন বৈঠকে আবার কি হবে? কারণ বিএনপির সাথে অন্যান্য যে রাজনৈতিক দল জামাত এবং এনসিপির একটা বিশাল দূরত্ব। যদি এনসিপি এখনও নিবন্ধনে পায়নি এবং জামাত একটা বিতর্কিত দল, কিন্তু বর্তমানে সরকারের বর্তমানে অবস্থায় এই 3টা দলের মধ্যে যে বিএনপির অবস্থার অনেক পার্থক্য। সেখানে জুলাই সনদ নিয়ে আছে, সংবিধান নিয়ে আছে, আগামী নির্বাচন নিয়ে আছে, পিআর পদ্ধতি নিয়ে আছে, এবং ইনক্লুসিভ নির্বাচন সেটা নিয়ে আছে। নির্বাচনে কাকে থাকবে, কে নিষিদ্ধ করবে, অমুককে নিষিদ্ধ করতে হবে, তমুককে নিষিদ্ধ করতে হবে, অমুককে গ্রেপ্তার করতে হবে, তমুককে গ্রেপ্তার করতে হবে। এই বিষয়গুলো নিয়ে এই সমস্ত দলের সাথে একটা বিশাল পার্থক্য আছে না, সেটার একটা নেগোশিয়েট যদি হয়, তাহলে আমার তো মনে হয় নির্বাচন দরকার নেই। বিএনপি, জামাত এবং এনসিপিকে উনি একটা টেবিলে বসে হিসেব করে দিলে কে সরকারি দল, কে বিরোধী দল হবে, সেটা নির্ধারণ করতে পারে। কে রাষ্ট্রপতি হবে, কে প্রধানমন্ত্রী হবে, কে স্পিকার হবে, কারা মন্ত্রী হবে, এটা নির্ধারণ করে দিতে পারেন।
কারণ উনি তো আমি দেখি না অন্তর্বর্তীকালীন কোনো সরকার তার নিরপেক্ষতা এত নির্লজ্জভাবে অতীতে কখনো হারিয়েছে। যে ১/১১ সরকার এত বিতর্কিত, সে ১/১১ সরকারেরও নিরপেক্ষতা নিয়ে এত প্রশ্ন উঠে নেই, যেটা আমাদের বর্তমান উপদেষ্টার কার্যক্রম উঠছে। উনি একটা ঐক্যমত্য কমিশন করছেন, কাদেরকে নিয়ে ঐক্যমত্য করলেন, কত পার্সেন্ট লোক এই যে দলগুলাকে ওনারা রাখলেন তারা কত পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করে। আবার দেখি একটা আসছে সাংবিধানিক আদেশে ওনারা জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত দেবেন। আরে ভাই, ৭২-এর বিষয় আর এখনকার বিষয় তো এক না। আপনি ৭২-এর বিষয় নিয়ে আইসা ২০২৫-এ সাংবিধানিক আদেশের চিন্তা ভাবনা করেন, এগুলো আসলেই জাতির সাথে একটা তামাশা করা। এই লোকগুলা এই সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অধিকাংশ লোকই বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছে। আমাদের সংবিধান অনুযায়ী এরা কেউ সরকারে অংশগ্রহণ করার যোগ্যতাই রাখে না। সেই অবস্থা ওনারা সংবিধান লঙ্ঘন করে ওই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, যেটা অন্তর্বর্তীকালীন সরকার তো নাই। এমনকি দ্বৈত নাগরিকত্ব, যারা অন্য দেশের নাগরিকত্ব বহাল থাকা অবস্থায় তারা ওই নাগরিকত্ব ত্যাগ না করলে বাংলাদেশ কোনো সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না এবং সরকারে অংশগ্রহণ করতে পারে না। এবার বুঝেন কোন ধরনের অবস্থার মধ্যে আমরা আছি। এর মধ্যে যে বিভাজনের রাজনীতি, আমার মনে হয় এই সরকার বাহাদুর চাচ্ছেন সকল দলকে সাইড করে ওনার পছন্দের যে ২-১টা দল যাদের মাঠে কোনো অবস্থা নেই তাদেরকে দিয়ে একটা রাবার স্ট্যাম্প সংসদ আগামীতে বানানো, এবং উনি যেই সংস্কার চাইতেছেন এই রাবার স্ট্যাম্প সংসদ দিয়ে সেই ধরনের একটা সংস্কার, অ্যামেন্ডমেন্ট ইত্যাদি 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 যা যা করা দরকার ওনার তা করছেন। ওনার ব্যক্তিগত যে বিষয়গুলো উনি বিষয়গুলো আদায় করে নিয়েছেন। ওনার ট্যাক্স মকুফ করেছেন, পরবর্তী ৫ বছর ট্যাক্স মকুফ করছেন, ওনার নামে বিশ্ববিদ্যালয় করিয়েছেন, ওনার নামে রিক্রুট এজেন্সি করেছেন। ওনার মোটামুটি এগুলো অলরেডি করা হয়ে গেছে। এখন দরকার ওনার একটা সেফ এক্সিট, একটা আইনগত বৈধতা। আমার মনে হয় সেই পথে উনি হাঁটছেন। উনি জনগণের প্রতিনিধিত্ব করছেন এটা আমি মনে করি না। আমি মনে করি উনি দেশের মধ্যে যে অনেকের বীজ রোপণ করে দিয়ে গেলেন, সেই অনেকের বীজটার জন্য জাতিকে বহুদিন যাবৎ খেসারত দিতে হবে। হয়তো উনি থাকবেন না, কিন্তু এদেশের মানুষ ওনাকে এই অনেকের জন্য ঘৃণা করবে। আমি মনে করি প্রচণ্ডক্রমে ঘৃণা করবে। যে দেশে বিচারের অবস্থা দেখেন, জাতীয় পার্টির অফিসে 10-12 বার হামলা করা হলো, 5 বার 3 বার 4 বার আগুন দেওয়া হলো, সেখানে বিচার এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে বিচার করা হলো না, কোনো অ্যাকশান নেওয়া হলো না। অথচ জাতীয় পার্টির নামে মিথ্যা মামলা হইলো, সেই মামলা আবার গৃহীত হয়। এখন আবার যে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে নুরুর উপরে অ্যাকশান নিতে হয়েছে, তাকে রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হচ্ছে। রাষ্ট্রীয় খরচে, রাষ্ট্রের টাকায়। এই রাষ্ট্রের টাকার যথেচ্ছ ব্যবহার, যথেচ্ছ তসরুফ একদিন জবাব দিতে হবে। জনগণ একদিন আপনাকে এই জন্য ধরবে, এই রাষ্ট্রের টাকার দায় কে নেবে। হয়তো আপনাকে এই দায়টা নিতে হবে। এ থেকে আপনি পরিত্রাণ পাওয়ার সুযোগ নেই। আপনি নিরপেক্ষতা হারিয়েছেন। আমার মনে হয় আপনি যদি আইনগত কোনো বৈধ পাবেনই না, যদি অন্তত শেখ হাসিনার মতো অথবা এই ধরনের অপমান অবস্থা হতে না চান, তাহলে নিজ থেকে সরে পড়াটাই আমার মনে হয় আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। এই জাতীয় না হয় শেখ হাসিনা যেভাবে পালিয়েছে, নেপালের ঘটনা, শ্রীলঙ্কার ঘটনা, আমি জানি না এই ধরনের ঘটনা ঘটতে পারে কি না, এবং এইটা কোনো পূর্ব পরিকল্পনা আছে কি না সেটাও আমি জানি না। কানাডা তার দেশের নাগরিকদের সাবধান করেছে বাংলাদেশের বিষয়ে। তারা বলছে বাংলাদেশে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে, এবং সেটা কোনো পূর্ব লক্ষণ ছাড়াই। শেখ হাসিনার বিরুদ্ধে যে ঘটনা ঘটেছে, শেখ হাসিনা যে কারণে শেখ হাসিনার পতন হয়েছে, এটা পূর্ব কোনো লক্ষণ ছিল না, কিন্তু শেখ হাসিনার পতন হয়ে গেছে। মাইন্ডেড। আমার মনে হয় সরকার বাহাদুর যত দ্রুত এই বিষয়টার উপর অনুধাবন করবেন তত ভালো করবেন, এবং এই দেশ এবং জাতি রক্ষা পাবে। আমরা কাবুলিওয়ালা থেকে মুক্তি চাই। যে কাবুলিওয়ালারা সুদের কারবার করতে গিয়ে এই দেশের সাধারণ মানুষকে নিগৃহীত করতেছিল, আমরা আর কোনো কাবুলিওয়ালার হাতে এই দেশকে নিরাপদ মনে করি না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের যারা আমার এই বক্তব্যটা শুনছেন, দ্বিমত থাকলে এবং দ্বিমত প্রকাশ করবেন, এবং আপনাদের মতামত থাকলে এই কমেন্টের মাধ্যমে আমাকে কোনো পরামর্শ দিতে পারেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে সেভাবে আমার বক্তব্য উপস্থাপন করতে, এবং আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেতেন আমি ক্ষমা প্রার্থনা করি। কারণ আসলেই দেশের যে পরিস্থিতি, আমরা খুব হতাশ। শুধু আমি না, এই মুহূর্তে একটা ভোট নেওয়া হলে মনে হয় আপনারা দেখবেন 95% লোক এই বিষয়ে হতাশ।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।